সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম রামু থেকে নাসিরনগর। এরপর আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব আব্দুর রশিদ, রয়েছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহরিয়ার কবির, এবং রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আফসান চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রেখে আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা এগুলো একটু দেখে নিই। রামুর বৌদ্ধ বিহারে হামলার পুনরাবৃত্তি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। অভিমত অপরাধ বিশ্লেষকদের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করল আওয়ামী লীগ প্রতিনিধি দল। ধর্মীয় জঙ্গিবাদ সৃষ্টিকারীদের জায়গা হবে নরকে, বললেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে মেধা কাজে লাগাতে যুব সমাজের প্রতি আহ্বান। সারা দেশে শুরু হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। 9টি বোর্ডে এবার পরীক্ষার্থী 24 লাখের বেশি। প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই, আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী। 350 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়াসার এমডিকে 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করল দুদক। প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ। পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাউরাকান্দি ঘাট সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌ রুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। আগামী বছরের শুরুতে উদ্বোধন। এবং নির্বাচনকে ঘিরে তেমন কোনো আগ্রহ নেই মার্কিন তরুণদের। 2 প্রার্থী প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে মত। সর্বশেষ জনমত জরিপে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। আমরা শিরোনামগুলো দেখলাম। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত রোববার রাতে একটি ঘটনা ঘটেছে। আমরা দেখি এরপরে হিন্দু বসতবাড়িতে হামলা হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে, এবং তারপরে পরবর্তীতে আমরা দেখি দেশের বিভিন্ন স্থানে কতগুলি ছোটখাটো ঘটনা ঘটেছে। হবিগঞ্জে ঘটেছে, ছাতকে ঘটেছে। এই ঘটনাগুলো আমরা দেখি, এবং আমরা যেটা আজকে আমাদের শিরোনামটা করেছি, আমরা দেখি যে আমরা যদি একটু পেছনে যাই 4 বছর আগে, এই 2012 সালের 29শে অক্টোবর, কিছুদিন আগেই আমরা সেটা 4 বছর পূরণ হলো, এবং আমাদের সবগুলো মিডিয়াতে রিপোর্ট ছিল 4 বছরেও বিচার হয়নি কক্সবাজারের রামুর ঘটনার। তো সেটা ছিল বৌদ্ধ এলাকায়। আর এখন আমরা দেখছি যে সর্বশেষ যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে একটা হিন্দু অধ্যুষিত এলাকায় মন্দির ভাঙচুর করা হয়েছে। আমরা এটা নিয়ে আজকে রিপোর্ট করেছি, গতকালও রিপোর্ট হয়েছে, এবং বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন যে দুটি ঘটনার মধ্যে, রামুর ঘটনা এবং ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা, নাসিরনগরের ঘটনা, দুটো একই ধরনের ঘটনা। সেই ফেসবুককে কেন্দ্র করে, ফেসবুক থেকে ছড়ানো হয়েছে। এটার মধ্যে সংঘবদ্ধ কোনো চক্রান্ত কাজ করছে বলে এটা আশঙ্কা করেছেন। এই রিপোর্টটি আমরা একটু দেখে নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। আমরা প্রথমে রিপোর্টটি দেখব। কক্সবাজারের রামুর বৌদ্ধবিহারে হামলা আর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বসতভিটায় হামলার মধ্যে সময়ের ব্যবধান 4 বছরেরও বেশি। কিন্তু দুটি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। রামুর মতো নাসিরনগরেও সংখ্যালঘু যুবকের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে অবমাননা করে পোস্ট দেওয়া হয়েছে। রামুর উত্তম এবং নাসিরনগরের রসরাজ দুজনই তাদের ফেসবুক আইডি হ্যাক করে অন্যরা এমন কাজ করেছে বলে দাবি করেছেন। রামুর মতো নাসিরনগরেও হামলার আগে মাইকিং করে জনসভা করা হলেও প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তা ঠেকাতে ব্যর্থ হয়েছে। দুক্ষেত্রেই স্থানীয় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে উঠেছে নির্লিপ্ততার শক্ত অভিযোগ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের কাছে প্রশ্ন ছিল, এত সব মিল কি নিছক কাকতালীয়? এখানে বলার সুযোগ নেই যে প্রাথমিকভাবে আমরা ঘটনাটা বুঝতে পারিনি, কারণ এখানে বোঝার মতো যথেষ্ট সময় তারা পেয়েছেন। দেখেন, শুধু অজ্ঞতা প্রসূত বলে কিন্তু আমাদের শেষ করে দেওয়াটা ঠিক হবে না। এখানে অবশ্যই আমাদের অনুসন্ধান চালাতে হবে যে এই শৈথিল্যতা প্রদর্শনের কারণ কি এবং দায়টা কার।
এদিকে গোপালগঞ্জ এবং হবিগঞ্জ থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেন হোলি আর্টিজানের ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে কোণঠাসা হওয়া জঙ্গি এবং তাদের মদতদাতারা এসব ঘটনার মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করছে। হোলি আর্টিজানের ঘটনার পর এই বিষয়গুলিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। একদিকে সাময়িকভাবে তারা আমাদেরকে আক্রমণ করছে, পাশাপাশি জনগণকে যেভাবেই হোক উস্কানি দিয়ে তাদের কর্ম সাধনে যুক্ত করতে চাইছে। এদিকে সংগঠন সম্পর্কে খোঁজ খবর না নিয়ে ঘটনার দিন সভা করার অনুমতি দেওয়ার কথা স্বীকার করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। শান্তিপূর্ণভাবে একটা সমাবেশের জন্য আমরা মৌখিকভাবে অনুমতি দিয়েছি, পরে সেটা শান্তিপূর্ণ হয়নি। এখানে কিছু দুষ্কৃতকারীরা এইসব ঘটনা ঘটিয়েছে। দুটো সংগঠন দিয়েছে, যে আহলে সুন্নাত ওয়াল জামাত আর ওই যে তৌহিদি জনতা। ওটা কি হেফাজত ইসলাম গ্রুপ ছিল? ওইটা আমি জানি না, ওটা যদ্দূর জানি যে ওইটা কওমি গ্রুপ। এদিকে শোলাকিয়া ঈদ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলেছেন, কেউ যদি ধর্মকে অবমাননা করে কিছু বলে বা প্রকাশ করেও থাকে, তারপরও আইন হাতে তুলে নেওয়া এবং ভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা করা ইসলাম বিরোধী কাজ। এই ধরনের উস্কানিমূলক পোস্টের অবশ্যই আমরা নিন্দা জানাই, কিন্তু এই ঘটনাকে উপলক্ষ করে ওই এলাকায় যে তাণ্ডব হয়েছে, এটা ইসলাম কোনো রকমই অনুমতি দেয় না। ইসলাম তো মুসলিম সমাজে বসবাসকারী অমুসলিমদের জান, মাল, ইজ্জত, আবরু, সম্মান, অর্থ সবকিছুরই নিরাপত্তার বিধান করা মুসলিম সমাজের প্রতিটি সদস্যের কর্তব্য বলে নির্ধারণ করেছে। নাসিরনগরের মতো দেশের বিভিন্ন জায়গায় ফেসবুকে পোস্ট দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়া হচ্ছে এমন তথ্য দিয়ে তারা দুজনই সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম। আমি আলোচনা শুরু করতে চাই জেনারেল আব্দুর রশিদ আপনার কাছ থেকে, যে আমরা এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যটিকে যদি আলাদা করে দেখি, যে এখানে জিনিসটা হচ্ছে যে যার ফেসবুক থেকে এটা হয়েছে, যদিও সে ফেসবুকে পরবর্তীতে একটা স্ট্যাটাস দিয়ে বলেছে যে আমি এই ধরনের ঘটনা কিভাবে হয়েছে আমি জানি না, এটা হ্যাক করা হয়েছে। তারপরেও আমরা জানি যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আগের দিনই অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে পরবর্তীতে দুটি সংগঠন সভা সমাবেশ করার অনুমতি চেয়েছে, প্রতিবাদ সমাবেশ করার অনুমতি চেয়েছে। আমরা দেখলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের কি ধরনের সংগঠন সেটাই জানেন না। উনি বলছেন যে শুনেছি একটা কওমি, আরেকটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারপরে সেখানে সারা রাত মাইকিং হয়েছে, পরদিন সভা হয়েছে, সবাই উস্কানিমূলক বক্তব্য হয়েছে, পরবর্তীতে হামলা হয়েছে। কিভাবে দেখছেন সবকিছু মিলিয়ে? এবং প্রথমে হচ্ছে এই ধরনের হামলাটা হচ্ছে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। ধর্মের দিক থেকে বিবেচনায় আমরা ইতিমধ্যেই শুনলাম যে ধর্ম এটা সমর্থন করে না, কিন্তু এই ধর্মকে ব্যবহার করে মানুষকে উত্তেজিত করে এই যারা করার পেছনে আমরা এখানে দেখতে চাচ্ছি যে প্রশাসন বা স্থানীয় রাজনীতি কোনো ভূমিকা রাখলো কিনা। এখানে সুস্পষ্টভাবে আমি যে বক্তব্য শুনলাম উপজেলা নির্বাহী অফিসারের কথা, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না যে আপনি একটি উত্তেজনা চলছে সেটির মধ্যে উনি প্রতিবাদ সভার অনুমতি দিয়ে দিলেন, উনি তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না। এটি হচ্ছে প্রশাসনে এইভাবে অনুমতি দেওয়ার কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। আমি যতদূর জানি যে এই ধরনের যখন কোনো একটি রাজনৈতিক সভা বা এই ধরনের প্রতিবাদ সভার অনুমতি চাওয়া হয়, প্রথমেই এটিকে রিপোর্ট নেওয়া হয় যে নিরাপত্তা পরিস্থিতি কি, তাদের অভিপ্রায় কি। গোপন অভিপ্রায় তো থাকে। আমরা তো এখানে হেফাজতে ইসলামকেও তো ঢাকাতে দেখেছি, তারাও অনুমতি নিয়ে এখানে জমায়েত হয়েছিল। তো সেই অভিপ্রায় চিহ্নিত করতে হবে, তারপরে দেখতে হবে যে এখানে কোনো ধরনের গন্ডগোল হলে তার কাছে সাফিসিয়েন্ট ফোর্স অ্যাভেলেবেল আছে কিনা। যদি না থাকে তাহলে উনি অবশ্যই জেলা থেকে নিয়ে আসবেন। কোনো কিছুই করেননি, ওনার কাছে কাগজ দিল, উনি বললো আমি অনুমতি দিয়ে দিলাম, শান্তিপূর্ণ সবার অনুমতি। এটি আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনে এরকম লোক থাকলে প্রশাসন ডুবে যাবে, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। তো উনি পদ্ধতিগুলো অনুসরণ করেননি, সেটা নিশ্চিতভাবে বলা যায়। তো এখন হচ্ছে যে ওখানে যে পরিস্থিতি আমরা দেখছি সেটি হচ্ছে যে আপনাকে যদি তৎপর বা ত্বরিত একটা ব্যবস্থা যদি প্রশাসন নিত, এখানে যারা স্থানীয় যারা রাজনীতিবিদ আছেন তাদেরও দায়ভার আছে, যেহেতু তার এলাকাতে যে এরকম একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে ধর্ম নিয়ে এবং সেটিকে কেউ এটিকে ব্যবহার বা অপব্যবহার করতে পারে, তো সেটির ব্যাপারে স্বভাবতই তাদের যথেষ্ট রাজনৈতিক প্রভাব থাকে। তো সব মিলিয়ে প্রশাসন এবং রাজনৈতিক নেতারা একটি অবস্থার সৃষ্টি করে এই ধরনের গণহামলা বন্ধ করার ক্ষেত্রে।
তো সেখানে আমরা এখানে এরকম কোনোই ব্যবস্থা দেখিনি বা তাদের কোনো কার্যক্রমও দেখিনি। তো সেটির কারণেই যারা এটি করতে চেয়েছে তারা একেবারে ফাঁকা ফিল পেয়েছে, এবং এই ফাঁকা ফিলটা তাদেরকে দেয়া হয়েছে, এটিকে আমি বলবো নির্লিপ্ততা। আরেকটা হচ্ছে তারা অবজ্ঞা করেছেন, অথবা যদি অন্য ভাষায় বলতে পারি যেটি আপনি যেটাকে বলে ট্যাসিট সাপোর্ট, যে আমি দেখছি না আপনারা করে যান। তো এইটা তো মেনে নেওয়া যায় না। তো এখানে অবশ্যই যদি বুঝতাম যে হ্যাঁ প্রশাসন তার সর্বশক্তি নিয়োগ করেছে এই ঘটনাটি বন্ধ করার ক্ষেত্রে, আমার মনে হয় করেনি। করলে তো অবশ্যই জেলা থেকে ফোর্স আসতো, মানে অনেক কিছুই হতো। আমরা দেখি যে শাহের ভাই আপনার কাছে আসতে চাই, যে আমরা দেখি যে 4 বছর আগের ঘটনা, রামুর ঘটনা, সেটা কি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এলাকা। আর এই যেটা নাসিরনগরে হলো, নাসিরনগরের আমরা কিছু ডাটা নিয়েছি, সেখানে 1,89,122 জন ভোটার। আমি যতটুকু তথ্য নিয়েছি সেখানে 1/3 সেখানে হিন্দু ভোটার, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা। তো আমরা দেখি যে যারাই এই ধরনের ঘটনাগুলি ঘটায়, আমরা দেখি যে রামুর ঘটনা একইভাবে ঘটানো হলো, এখানের ঘটনা একইভাবে ঘটানো হলো, এবং কি মানে সংখ্যালঘু এলাকায়। তো এই ধরনের তৎপরতা সবসময় ওই সংখ্যালঘু এলাকাতেই আরো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। এই জন্য আমাদের যে শিরোনামটা আমরা দিয়েছি। এরপর তো এই ধরনের ঘটনা মোকাবেলায় কি করা উচিত? দেখুন, আমি কালকেই ইউরোপ থেকে ফিরেছি। ওখানে কয়েকটা সম্মেলন হয়েছে, বার্লিনে, ব্রাসেলসে, এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ইউরোপে যারা কাজ করে তারা ছিল, প্রশ্ন করেছে যে অনেকের বক্তব্য হচ্ছে 2001 সাল থেকে 2006 সালে সংখ্যালঘুদের উপর যে ধরনের হামলা হচ্ছিল এখন নাকি তার চেয়ে অনেক বেশি হচ্ছে, এবং তারা অনেকগুলো ঘটনা, সেই রামুর ঘটনা থেকে শুরু করে এগুলো উল্লেখ করেছে। আমার যেটা বক্তব্য হচ্ছে, ঘটনা যেটা রশিদ ভাই বললেন অত্যন্ত নিন্দনীয় ঘটনা, রামুর ঘটনা থেকে শুরু করে বহু ঘটনা ঘটেছে, এবং এই পর্যন্ত আমরা 2টো শ্বেতপত্র প্রকাশ করেছি এই সাম্প্রদায়িক সহিংসতার উপর। প্রথমে রামুর ঘটনা থেকে 400 দিন, এবং গত 3 মাস আগে আমরা করলাম 800 দিনের সাম্প্রদায়িক সহিংসতা। কেন মহাজোট সরকারের আমলে এগুলো হচ্ছে? পটভূমিটা যদি দেখেন, 2টো সাম্প্রতিক ঘটনা যদি আমি উল্লেখ করি, একটি হচ্ছে এবারে দুর্গাপূজা। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এবার দুর্গাপূজা হয়েছে। পুলিশ বলুন, সরকার বলুন, সব রকম নিরাপত্তা নিয়েছে, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। আরেকটি হচ্ছে আওয়ামী লীগ একটা সফল সম্মেলন করেছে। এখন যে জিনিসটা হচ্ছে, আপনাদের প্রতিবেদনে বলা হচ্ছে যে ওই যে গুলশানের হোলি আর্টিজানের পর থেকে জঙ্গিরা কোণঠাসা অবস্থা আছে, তারা একটা কিছু করতে চাইছে, কিন্তু বাইরে বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে এ দেশে হিন্দুরা, সংখ্যালঘুরা নিরাপদ নয়, এবং এটা প্রমাণ করতে গেলে সংখ্যালঘুদের উপর হামলা করতে হবে। এবং সেই জন্য এই ঘটনাগুলো আপনি খোঁজ নিন, তদন্ত করুন। আমি বারবার বলছি, রামুর ঘটনা কিন্তু আমরা শ্বেতপত্রে বিস্তারিতভাবে আলোচনা করেছি, কিভাবে উত্তম বড়ুয়ার ফেসবুকের ছবিটাকে ম্যানুফ্যাকচার করা হয়েছে, এবং জামাত শিবিরের কোন ছেলে এটা করেছে। ডেইলি স্টারে জুলফিকার মানিকের অনুসন্ধানী প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যমে এগুলো বেরিয়েছে বিস্তারিতভাবে। আমাদের শ্বেতপত্রে আমরা এগুলো বিস্তারিত করেছি যে এই ধরনের ফেসবুক ফটোশপে গিয়ে, যারা ফটোশপের ব্যবহার জানতে হবে। আমি যে এতদিন ধরে কম্পিউটার ইস্যু করে আমিও এখনো ফটোশপ ভালোভাবে ব্যবহার করতে পারি না। আর রসুরাজ দাস, উত্তম বড়ুয়া, ওই মার্জিনালাইজ গ্রুপ, প্রায় অশিক্ষিত এবং জেলের ছেলে একটা। এবং উত্তম বড়ুয়ার কথা বলতে গেলে, বাংলাদেশের সংখ্যালঘুদের এত দুঃসাহস হবে এই ধরনের কাজ করা, তারা এমনিতে ভয়ে আত্মরা হয়ে বেঁচে আছে এদেশে। সবচেয়ে বিপন্ন প্রান্তিক মানুষ যদি বলি, এদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়, বহু কারণে। বেশিরভাগ সময় এখানে স্বাধীনতা বিরোধীরা, ওই সাম্প্রদায়িক মূল্যবাদী অপশক্তি ক্ষমতায় ছিল। বিভিন্ন সময় নির্বাচনের সময় বিভিন্ন সময় তাদের উপর হামলা হয়েছে। প্রত্যেকটা ঘটনার পর হিন্দুদের বলা হয়েছে তোরা এদেশ ছেড়ে চলে যায়, এটা তাদের দেশ নয়। এই ঘটনাগুলো বাংলাদেশকে কারা হিন্দু শূন্য করতে চায়, কারা একটা মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাতে চায়, ধর্মের নামে এই উত্তেজনাগুলো কোত্থেকে আসে? এই যে সন্ত্রাস বলুন, মৌলবাদী সন্ত্রাস, সাম্প্রদায়িক সন্ত্রাসের তো একটা রাজনীতি আছে, দর্শন আছে, যেটাকে আমরা মওদুদিবাদ বলি। এখন জামাত তার এখন নির্বাচনে অংশ নিতে পারছে না, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, শীর্ষ নেতারা জেলে, কেউ ফাঁসিতে ঝুলেছে, এমন একটা কোণঠাসা অবস্থা। তাকে তো বাইরের অ্যাটেনশন ড্র করতে হবে। 2 মাস আগে আমি রশিদ ভাইকে বলছিলাম, আটলান্টিক কাউন্সিলে ওয়াশিংটনে আমি যে লেকচারটা দিতে গেলাম, সেখানে আমাকে উইলিয়াম মাইলিয়াম বলছেন, আমাদের এখানে যে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি বলছেন যে বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক দল হচ্ছে জামাতে ইসলামী,
নিয়মিতভাবে নির্বাচন করে, নেতা নির্বাচন করে, কাউন্সিল করে। সন্ত্রাসের সঙ্গে জামাতের কোনোই সম্পর্ক নাই। তিনি এত বছর এদেশে ছিলেন, তিনি কোনো প্রমাণ পাননি। এবং জামাত হচ্ছে সবচেয়ে এমন একটা দল যার বিরুদ্ধে করাপশনের কোনো অভিযোগ নেই। বাংলাদেশে সব দল দুর্নীতি করে জামাতের বিরুদ্ধে, এইরকম একটা ধারণা তো জামাত বাইরে তৈরি করেছে। এই যে জামাতের এবং মাইলামের মতো লোকেরা জামাতের লবিস্ট হিসেবে বাইরে কাজ করছে। তো এই জন্যই যেটা হচ্ছে, জামাত বাংলাদেশে কিছু সুবিধা করতে না পেরে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনারা তদন্ত করুন ফেসবুকটা কিভাবে, এই রসুরাজের ফেসবুকে এই ছবিটা কিভাবে ম্যানুফ্যাকচার হয়েছে, এটা বের করা এমন কোনো কঠিন কাজ না। ওটা দিলে স্ক্যানিং এ দিলে ধরা পড়ে যাবে। আপনি বলছেন তদন্ত করার কথা, সেই তদন্ত আপনি এখন নাসিরনগরের কথা বলছেন। আমরা যদি 4 বছর আগে যাই আফসান ভাই, 4 বছর আগে রামুর ঘটনা, তো সেটা তদন্ত হয়েছে, মামলা হয়েছে, আপনারা বলছেন শ্বেতপত্র প্রকাশ হয়েছে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে, প্রশাসনিক তদন্ত হয়েছে, আসামিরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এবং সত্যি কথা হচ্ছে রামুর ঘটনায় মোট 7টি মামলা হয়েছে। 7টি মামলার মধ্যে 6টি পুলিশ মামলা, একটি হচ্ছে এলাকাবাসীর মামলা, এলাকা যারা ক্ষতিগ্রস্ত। এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে, যারা যেহেতু কোনো আসামি আর বাইরে জেলে নাই, সবাই বাইরে, অতএব এলাকার লোকজন বাধ্য হয়েছে যে তাদের নিজেদের মামলাটা আপোষ করে নিতে। এখন শুধু পুলিশ মামলা আছে, পুলিশ মামলা ছাড়া কোনো মামলা নেই। এটা হচ্ছে অবস্থা। তো এই যদি অবস্থা হয় কি, তাহলে সেই আবার তদন্ত আবার একই তো হবে। এটা নিয়ে আফসান ভাইয়ের কাছে আসবো, তার আগে একজন দর্শক আছে, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সুব্রত, নাসিরনগর থেকে। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে সরকারের কাছে। আসলে আমার বাড়িটা হচ্ছে থানার পশ্চিম পাশে। আমার বাড়ির 50 গজের দূরেই সব লোকজন আসছিল, পাশে একটা মন্দির ছিল, আমার বাড়িতে মন্দির আছে। আমি তখন ফোন করছি হচ্ছে র্যাবের কাছে, র্যাবের 14 কমান্ডারের কাছে, র্যাবের 14 সিউর কাছে, র্যাবের হেডকোয়ার্টার এবং পুলিশের হেডকোয়ার্টার ঢাকাতে ফোন দিলাম। তারা 2 ঘন্টা যাবত তাণ্ডব চলতেছিল। তারা বলে জানেন, আমার কাছে নিউজ নিচ্ছে, কোথায় হচ্ছে ঘটনা, কি হচ্ছে, কিভাবে হলো নিউজ। শুধুমাত্র র্যাবের কমান্ডার ছাড়া কেউ আমার জানে না। র্যাবের কমান্ডার বলছে যে ফোর্স পাঠাচ্ছে। আমি বলছি ভাই, বাড়িতে অ্যাটাক করলে 10,000 লোক আসলে আমরা কোথায় যাব তখন? বলছে ভাই একটু ওয়েট করেন, আমরা নির্বাচনে ছিলাম। তো ঘটনা হচ্ছে যে আগের দিন সন্ধ্যার সময় মাইকিং করে যখন জনসভা করা হয়, তখন ইউনু আজকে আপনাদের সামনে ইউনু কথা বলে, ওসি সাহেব কথা বলে, তারা কোথায় ছিল? তারা কি ফোর্স নিতে পারতো না? ব্রাহ্মণবাড়িয়া থেকে ফোর্স নিতে পারতো না? র্যাবকে নিতে পারতো না? ধন্যবাদ আপনাকে। এই যে আফসান ভাই, এলাকার থেকে যে রিয়াকশনটা, এটা কিন্তু আপনি যদি, আমরা এলাকায় আমাদের যখন প্রতিনিধি গিয়েছিল, প্রায় সবারই একই কথা, যে আগের দিন মাইকিং হলো, মাইকিং করতে দেওয়া হলো। উত্তেজনা তো আগের দিন রাতের থেকেই ছড়ানো হয়েছে। পরে জনসভায় তো উত্তেজনাকর বক্তব্য এসছে, কিন্তু উত্তেজনা আগের দিন ছড়ানো হয়েছে। প্রশাসন কি করেছে? জেলা প্রশাসন কি করেছে? ধন্যবাদ। আমি গত 2 দিন ধরে যে কথাটা শুনছি, আমি এখন পর্যন্ত কোনো মানুষকে পাইনি যে বলেনি যে এই সরকার এটা হোক, সরকার যে পুরোপুরি চায় না এটা প্রমাণ হয়। তথ্য দিয়ে প্রমাণ পাওয়া যাবে না যে সরকার গাফলতিটা কোন পর্যায়ে গেলে তারা জানা সত্ত্বেও তারা এখন সত্য কথা ঘোরাচ্ছে যে তারা জানতো না। মন্ত্রীরাও বলেছে টেলিভিশনে যে আমরা জানতাম না। যদি বাংলাদেশের মন্ত্রীরা একটা সেল ফোনে যদি ফোন করলে, উনি নিজে ফোন করে র্যাবকে জানিয়েছেন, অন্য কেউ জানতো না। এই ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাটা দীর্ঘদিন ধরে একটা ঝামেলার জায়গা, সরকার এটা জানতো না। সেই নাসিরনগরের এমপি কিন্তু মন্ত্রী, মৎস্য সম্পদ, পশু সম্পদ মন্ত্রী। তো আমাদের সেটাই কথা যে সন্ধ্যার সময় মাইকিং হচ্ছে, এই ধরনের সমাবেশ হবে, এবং ওনার কাছে কি ফোন আসে নাই? তারা অনুমতিটা দিলেন কিভাবে? আমার মতে সরকার যেটা হয়েছে, সরকার 2 নৌকায় পা দিতে চাইছে। একদিকে জামাতের বিরুদ্ধে, এবং জামাতটা আমার মনে হয় একদিক থেকে জামাতটা কিছু অংশের জন্য ক্ষতিকারক। সেটা হচ্ছে কোনো কিছু হলে আমরা জামাতকে দোষ দিয়ে দিচ্ছি, এটা জামাত করেছে। নিজেদের অদক্ষতা, অযোগ্যতাকে যদি আড়াল করতে চাই আমরা প্রশাসনিক দিক থেকে, তাহলে জামাতের চেয়ে তো ভালো এক্সকিউজ আর কিছু নাই। আমি কি করব ভাই, জামাত ইসলাম দেশের শত্রু, জামাত ইসলাম করে ফেলেছে, আমি কি করব ভাই, এইটা তো জামাত ইসলাম করেছে। এই যে একটা দেশের 10%, আপনি যদি ফেসবুকে হিন্দু জনগোষ্ঠী, শুধু বাংলাদেশের না ভারতের লোকরা যে গালিটা দিচ্ছে, বাংলাদেশের মানুষের গালে একটা থাপ্পড় মারছে সারা দুনিয়া থেকে মানুষ। বাংলাদেশ সরকারের তাতে কোনো কিচ্ছু আসতে যাচ্ছে না, কারণ তাদের কাছে হলো যে আমি তো মুসলমানের বিরুদ্ধে কিছু করছি না। যে 2টা যিনি এই অনুমতি দিয়েছেন, তিনি কি, আপনি কি ভাবেন তিনি উপরতলা একটা টেলিফোন করতে পারতেন না? উনি যদি বলে থাকেন, আমি বিশ্বাস করি উনি করেছিলেন, ওনাকে অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে এইরকম 2টা দল যেটা পুরো তারা মারপিট করেছে, খুন করেছে, তারা কিভাবে অনুমতি পায়?
শুধু উনার অদক্ষতার বিষয়টা না, এটা সরকারের পুরো সরকার এখানে জানতো এরকম কিছু হতে পারে, সরকার বলে আচ্ছা ঠিক আছে করতে দেন। সরকার যখন নারায়ণগঞ্জে যখন হেডমাস্টারকে কান ধরে উঠবাস করানো হলো, পরের দিন হেফাজতে ইসলাম মিছিল করে এই গালিটা দেয়নি হিন্দুদেরকে, সেই দিন সরকার কোথায় ছিল? সরকার কিছু বলেছিল? সরকার কিচ্ছু বলেনি, একটা সিদ্ধান্ত নেয়নি। সরকার কিছুদিন পরে এটা জামাতে ইসলামী করেছে, এই করেছে, ও করেছে। সেলিম ওসমান, ওই লোকটার নাম তো সেলিম ওসমানই বোধ হয়, হ্যাঁ, যে সংসদে আসবেন না। এইটা হলো, আপনি যদি মনে করেন এইভাবে সংখ্যালঘুদের মনের ভেতরে স্বস্তি আনছেন, তাহলে আপনি ভাবেন এখন এটা তো আলাপ করার কিছু নেই। 4 বছর আগে যখন রামুতে হয়েছিল, তখন তো যে কোনো কারণে হোক, জমি হোক এ হোক, ঘটনা তো ঘটেছিল। সরকার 4 বছর পরে কি স্বস্তিটা দিতে পেরেছে? একটা দেশের 10 ভাগ অন্তত আমাদের জনগোষ্ঠী হচ্ছে সংখ্যালঘু। আপনি 10 ভাগ মানুষকে যদি না পূর্ণ নাগরিক সুবিধা অধিকারগুলো না দেন, তাহলে আপনাকে ধরে নিতে হবে। আপনার সংবিধানে কি লেখা আছে দরকার নেই। আর এইটা বলে লাভ নেই যে এটা জামাত ইসলামী করাচ্ছে। জামাত ইসলামী তো অবশ্যই করাবে, জামাত ইসলামী তো দেশের শত্রু, তো তার বিপক্ষে দাঁড়ানোর ক্ষমতা তো সরকারকে দেওয়া হচ্ছে। এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সবলতম সরকার। যদি সরকার চায় এটা বন্ধ করতে পারে না। সরকার এটাকে এতটাই গাফলতির পর্যায়ে নিয়ে গেছে যে হাজার হাজার মানুষকে আক্রমণ করছে, কতক্ষণ লাগে? এই সরকার তো ক্রস ফায়ার করে, তো এই সরকার ওখানে ক্রস ফায়ার করলো না কেন? এই সরকার ওখানে মানুষ নামালো না কেন? এই সরকার তো এত জঙ্গি আটকে ফেলে। সরকার কখন করে? সরকার হোলি আর্টিজানে যখন আক্রমণ হয়, গুলশানে আক্রমণ হয়, বড় লোকের আক্রমণ হয়, তখন সরকারের মাথাটা নড়ে ওঠে। তখন সরকার 15 দিনের মধ্যে সমস্ত জঙ্গি ধরে ফেলে একের পর এক। এবং সরকার তো, এবং যদিও র্যাব আর পুলিশ ঝগড়া করছে, হ্যাঁ প্রধানকে ধরে ফেলেছি, দ্বিতীয় প্রধানকে ধরে ফেলেছি, তৃতীয় প্রধানকে ধরে ফেলেছি, কারণ এগুলো গুলশান বনানীর এলাকার মানুষ। তাদের নিরাপত্তার জন্য আপনি ওখান থেকে পুরো রিক্সা উঠিয়ে দিয়েছেন। তাদের জন্য এখন শোনা যাচ্ছে কুরাইল বস্তি, আজকে তো রিপোর্ট হচ্ছে কুরাইল বস্তি উঠিয়ে দেওয়া হবে যাতে গুলশান থাকে। তো এটা তো গুলশানের কাছে না। আপনি আপনার কি ঠেকা পড়েছে নাসিরনগরের মানুষের প্রতি দেওয়ার? আপনার কোনো প্রমাণ আছে? আপনি কোনোদিন ঢাকার বাইরের বড় লোক পাড়ার বাইরের মানুষকে নিরাপত্তা দেন? কিন্তু এরকম মানে এটা আড়াল করে বা এটা মানে আমি গুলশানি দেখবো অন্যটা দেখবো না, এরকম আড়াল করেও তো সরকারের জন্য সেটা ইয়ে হবে না। সরকার যে অবস্থায় আছে, সরকার তো আমি বলছি এত সবল অবস্থা তো সরকার মানে কোন সরকারই কোনোদিন ছিল না। তাদের সবচেয়ে সবল তাদের কাউন্সিলটা দেখুন আপনি, তাদের রাজনৈতিক এটা আমি আপনার এই অংশটা নিয়ে আমি আসি রশিদের কাছে। জিনিসটা কি এটাই নাকি সরকার যেভাবে সরকারকে দেখছেন, জি, বা সরকারকে যেভাবে প্রশাসনটা দেখছেন, এখন এখানে সরকারকে আমি ভাগ করতে চাই। সরকারের ভেতরে একটি প্রশাসন আছে, সরকারের ভেতরে একটি রাজনীতি আছে। রাজনৈতিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এটি মিলিয়ে যেটা আবার আপনাদের মানে শাহরিয়ার ভাইদের সংগঠন থেকে বারবারই বলা হচ্ছে সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকজন অনেক এই ধরনের কাজ করছে, এটা তো বলছেন না? সেটাই আমি বলছি। সেই জন্য উনি যেরকম বললেন যে সরকার সবল, যা খুশি ইচ্ছা করলেই করতে পারে। আমি এখন পর্যন্ত এরকম কোন সরকার সারা বিশ্বে কোথাও দেখি নাই যে সরকার যা খুশি ইচ্ছা করলেই করতে পারবে। এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। তো ওটি হচ্ছে যে আমি যদি হয়তো একটা দৃষ্টিতে দেখলে এরকমই অনুভূতি, আবেগ, কারণ আমরা চাই যে সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সে না, সে তো মানুষ। তো সেই ধর্ম ব্যবহার করে এই সাধারণ মানুষকে যে নিগৃহীত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে বা তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, এটি তো মেনে নেওয়া যায় না। তো সেখান থেকে স্বভাবতই মানুষের ভেতরে একটি উত্তেজনার সৃষ্টি হয়, যেভাবে আমাদের মধ্যে হচ্ছে। কিন্তু আমি যদি এটিকে একটি বাস্তবভাবে দেখি, সেটি দেখা হচ্ছে যে সরকারের যে একটা পলিটিক্যাল ডিসিশন আছে, সেই পলিটিক্যাল ডিসিশনে এই ধরনের যারা মাইনরিটি বা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার ক্ষেত্রে রাজনৈতিক সিদ্ধান্তের শিথিলতা আছে কিনা, তো সেই জায়গাটা আমি বলবো নেই। কারণ রাজনৈতিক সিদ্ধান্তে এই শিথিলতার জায়গাটা আমরা দেখি না। জঙ্গিবাদী বলেন, দক্ষিণপন্থী বলেন, উগ্রবাদী বলেন, সেখানে কিন্তু আমি বলতে চাই রাজনৈতিক সিদ্ধান্ত, কঠোর সিদ্ধান্ত আছে, কিন্তু রাজনৈতিক সেই কঠোর সিদ্ধান্ত প্রশাসনের সর্বস্তরে পর্যন্ত পৌঁছানো গেছে কিনা, আমি ওখানে যাচ্ছি আসতে। তো সেখানে আমরা যেখানে যেরকম দেখছি সেরকমই বলতে চাচ্ছি, তো সেখানে নেই। এখন হচ্ছে এই রাজনৈতিক সিদ্ধান্ত যখন গ্রাউন্ডে বাস্তবায়িত হবে, এই বাস্তবায়নের ক্ষেত্রে দুটো এলিমেন্টস কাজ করে। একটা এলিমেন্টস হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আরেকটি হচ্ছে লোকাল পলিটিক্স, স্থানীয় রাজনীতি। আমরা দেখেছি যে স্থানীয় রাজনীতি অনেক ক্ষেত্রেই যে কেন্দ্রীয় রাজনীতির যে ভাবধারা আছে
সেখান থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে কাজ করে। এটি অনেক জায়গায় দেখা গেছে। এখানেও হয়তো আপনি দেখতে পাবেন যে এখানে যারা সরকারি দলের যে অংশটা ওখানে এক্সিস্টেন্স আছে তারা কি রোল প্লে করেছিল যে এটি বন্ধ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটি যেটি আমি খুব ভালো করে এটি একমত আফসান ভাইয়ের সাথে, যে তথ্যের ঘাটতি নেই। যে উনি যেমন একটি খবর দিলেন, উনি মোবাইল করে র্যাব কমান্ডারকে জানিয়েছে, তো এরকম ভাবে এই চেন এত বেশি কাজ করে এখন বাংলাদেশে, তো তথ্যের ঘাটতি নেই। এখানে যে হুমকি সৃষ্টি হয়েছে, ঝুঁকি সৃষ্টি হয়েছে, এটা সময় নিয়ে এটা বেড়েছে, কেউ কোনো কাজ করেনি। তাহলে এখানে দুটো জিনিসকে আমি বেশি দায়ী করব, সেটি হলো স্থানীয় প্রশাসন আর স্থানীয় রাজনীতি। এটির সাথে আমি এটাকে জাম করে যখন বলবো যে হ্যাঁ এটি কেন্দ্রীয় সরকারের প্রতি আমি তাদের দায়ভার আছে, কিন্তু সেই এখানে আমরা শুধু এটি দেখছি না, রামুতে আমরা একই দেখেছি। যদি বগুড়ার শাহজাহানপুরের কথা চিন্তা করেন, ওই যে সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, তো এই ঘটনাগুলো কিন্তু যখন যত দ্রুত ওখানে হয় সেটা কেন্দ্রীয় স্থানীয়ভাবেই হয়। তো এখন যেমন হচ্ছে যে এদের শাস্তি আমরা দিতে পারছি কিনা, এটি হলো একটি প্রশ্ন। রামুর বিচার এখনো হয়নি, তো না হলে এই যে অপশক্তি আছে সেই অপশক্তিগুলো স্বভাবতই এটিকে একটা সুরক্ষা হিসেবে নেয় এবং দেখবে যে আমরা আরেক জায়গায় করলে কোনো সমস্যা হবে না। গুলশানে যেমন ঘটনা ঘটেছে, এর হচ্ছে আইনগত বিচার না হলেও এখানে যে সাংঘর্ষিক যে ক্ষেত্রে তারা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এত দ্রুতভাবে, সেটি কিন্তু মানুষকে নিরাপদ করেছে। এখন এখানে মানুষকে নিরাপদ করার জন্য যত রকম ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা কোনো শৈথিল্য দেখি, তাহলেই আমরা বলবো সামগ্রিকভাবে একটি রাজনৈতিক সরকার দায়ী। সেই শৈথিল্যের জায়গাকে আমরা ভাগ ভাগ করে দেখছি, কোথাও শৈথিল্য, কোথাও দৃঢ়তা, একটা সংমিশ্রণ দেখা যাচ্ছে। মানে যেটা এখানে পাচ্ছে যে আমরা রাজনৈতিক সরকারের যে সদিচ্ছা বা দৃঢ়তা, সেটা সেই বিষয়টি আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছানো যায়নি, সেই বিষয়টি তো আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন? এটা তো অবশ্যই রামুর ঘটনাও যদি আপনি দেখেন, যেটা আফসান যেটা হচ্ছে যে সব কথা জামাতকে নিয়ে আসি না, আমি জামাতকে আনবো এই জন্যেই যে জামাতের রাজনীতি যদি আমি না বুঝি, বাংলাদেশে আমি মৌলবাদ বুঝবো না, সাম্প্রদায়িকতা বুঝবো না। জামাতের রাজনীতি, জামাতের দর্শন, মদুদিবারটা, ওহাবিবারটা, আমাকে একটু সালাফিবারটা বুঝতে হবে। বাংলাদেশ হিন্দু শূন্য হলে কে লাভবান হবে? আওয়ামী লীগ না বিএনপি জামাত? আপনি সরাসরি আমি যদি প্রশ্নগুলো এভাবে করি, কারা বাংলাদেশ থেকে সেই 2001 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? হ্যাঁ, আওয়ামী লীগের 100 বার সমালোচনা হবে। 2001 সাল থেকে 2001 সালে নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছিল, নির্বাচন পরবর্তী সহিংসতা, সে বিচার হওয়ার কথা ছিল। আমরা সেটা আমি সেখানে আসছি, কালকে কমিটি গঠনের কথা হয়েছিল, একবার আইনমন্ত্রী বলেছিল না, আমরা এরপর আমি সেটাই বলছি যে 2001 সাল থেকে এই পর্যন্ত, কালকেই একজন সাংবাদিক, বিদেশি সাংবাদিক আমাকে বলছেন যে কতগুলো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার বিচার হয়েছে এবং অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে। এই প্রশ্নের জবাব কিন্তু আমার জানা নেই, যে আমি এত বছর ধরে বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমি বলেছি হ্যাঁ, 2001 সাল থেকে যদি ওই পার্টিকুলারলি সে বলছিল ধর্ষণের মামলা নিয়ে, আমার জানা মতে একটা মাত্র মামলার বিচার হয়েছে, অপরাধীদের শাস্তি পেয়েছে, সেটা হচ্ছে পূর্ণিমার গণধর্ষণের মামলা 2001 সাল থেকে এই পর্যন্ত। কিন্তু কেন হচ্ছে না? কেন এই হামলাকারীরা বারবার, রামুর ঘটনা যান পেছনে যান, হামলাকারীরা বারবার পার পেয়ে যাচ্ছে? একটা তো যেটা বলি, যতই ক্লিশে শোনাক, বাস্তবতা হচ্ছে এটা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামাত বসে আছে। রামুর ঘটনাতে জামাতের ডিজাইনটা কি ছিল? আমাদের শ্বেতপত্রে বিস্তারিতভাবে এগুলো আমরা লিখেছি। জামাত পেছনে ছিল, পুরো ঘটনাটা তারা ঘটিয়ে যেটা হচ্ছে জামাত, আপনি ওই যে পার্বত্য চট্টগ্রাম, এটা তো রশিদ ভাই খুব ভালো জানেন যে পার্বত্য চট্টগ্রামের একটা অংশ নিয়ে, আরাকানের একটা অংশ নিয়ে যে স্বাধীন মুসলিম আরাকান রাজ্য প্রতিষ্ঠার যে জামাতের দীর্ঘদিনের 45 বছরের পরিকল্পনা তাদের, বাংলাদেশ হওয়ার পর থেকে তারা এই ডিজাইনটা নিয়েছে আইএসআই এরা মিলে। তো সেইটার জন্য ওখানে বৌদ্ধ শূন্য করতে হবে, বুদ্ধিস্টদের মধ্যে একটা প্যানিক তৈরি করতে হবে। এখন জামাত পেছনে থেকে কি করেছে? সামনে স্থানীয় বিএনপি, স্থানীয় আওয়ামী লীগকে তারা ব্যবহার করেছে। স্থানীয় আওয়ামী লীগ বিএনপিকে কেনা এমন কিছু ব্যাপার না জামাতের জন্য, তাদেরকে মিছিলের সামনে রেখেছে। ঘটনাটা ঘটিয়েছে লিফলেট, কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার রামুতে লিফলেট বিলি হয়ে গেল, হ্যান্ডবিল, এগুলো কোথা থেকে ছাপা হলো? কে ছাপলো এগুলো? এই যে ঘটনাটা যদি আমরা তখনই যদি যথাযথভাবে পদক্ষেপ নিতাম, আমি মনে করি রামুর ঘটনা যে অবস্থায় আছে, রামুর ঘটনার পরে আমি বলি শিক্ষাটা আমরা নেইনি কেন? এটা তো কোনোদিনই হবে না। আমরা দেখি যে লোকালি যেই মামলাটা হয়েছিল সেটা তারা
আপোষ নিষ্পত্তি আমি করেছে আরো এবং পুলিশ বলছি, মামলা আরো আছে। ভেতরে যাচ্ছি। জি রামুর ঘটনার পরপর দুজন মন্ত্রী চলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বৌদ্ধ সম্প্রদায়ের যে মন্ত্রী দিলীপ বড়ুয়া চলে গেলেন স্পটে, সঙ্গে সঙ্গে ওসি কে ক্লোজ করা হলো। যে ওসি বলেছিলেন যে ওখানে উত্তেজনা ছড়াবার সময় যে আমার গায়ে যদি উর্দি না থাকতো আমি ওই মিছিলে যোগ দিতাম, মানে ওই যে বৌদ্ধদের বিরুদ্ধে যে সহিংসতা জামাত যে মিছিলটা করেছিল, ওসি কে ক্লোজ করা হলো। আমরা কিন্তু মনিটর করে যাচ্ছি 4 বছর ধরে। সেই ওসি কে পরে কি হলো, বান্দরবনে বদলি করা হলো। বান্দরবনে সে একই ঘটনা 14 সালে ঘটিয়েছে, সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটিয়েছে ইলেকশনের সময়। এই যে প্রশাসনের যে চেহারাটা আপনি দেখেন, শাস্তি কোথাও হচ্ছে না, জবাবদিহিতা কোথাও নেই। এইখানে হচ্ছে এই প্রশাসনকে দিয়ে সরকারের যতই, রশিদ ভাইয়ের সঙ্গে আমি একমত যে রাজনৈতিক সদিচ্ছার অভাব নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জিরো টলারেন্সের কথা বলছেন তিনি, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ওই প্রশাসন, এই প্রশাসনে ওই ওসি, ওই আপনি ইওনো, এদেরকে দিয়ে যদি আপনি এই কাজগুলো করান, নির্বাচন আর এই নিরাপত্তার দায়িত্ব দেন, তাহলে যা ঘটার তাই ঘটবে। আমার কথা হচ্ছে মামলা আমরা করতে, একটা তো হচ্ছে ভিকটিমরা কখনো, এই জন্য আমরা বারবার এই যে সংখ্যালঘু সুরক্ষা আইনের কথাটা কেন বলছি, প্রত্যেকটা মামলা আমরা বলেছি এখানে সরকারকে বাদী হয়ে করতে হবে, এখানে ভিকটিমরা বাদী হয়ে মামলা করবে না। এই কনসেপ্ট বার করে দেবে। ফৌজদারি আইনের ওই ধারাতেই আমরা যাব না, ফৌজদারি আইনে কখনো এরা ন্যায় বিচার পাবে না। দ্বিতীয় হচ্ছে দিকে সাক্ষী ধর্ষণের ক্ষেত্রে আমরা দেখছি যে কি মেয়েটা 1 মাস পরে সে থানায় গেছে অভিযোগ করতে, তাকে বলা হচ্ছে মেডিকেল রিপোর্ট কোথায়, ভিসেরা রিপোর্ট কোথায়, সাক্ষী কোথায়, কোর্টে সাক্ষী ছাড়া মামলা নেই হবে না ফৌজদারি মামলায়। এই জন্য আমরা এই আইনমন্ত্রীকে তো আমরা গত জানুয়ারি মাসে এটা নিয়ে স্মারকপত্র দিয়েছি যে সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে, একবারে 73-এর আইনের মতন ওরকম কঠোর আইন, যে একজন রেপ ভিকটিম যদি ক্যামেরা ট্রায়ালেও বলে, কোর্টেও যাওয়ার দরকার নেই, নিরাপত্তার জন্য ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে যদি বলে ব্যক্তি আমাকে ধর্ষণ করেছে বা আমার উপর অত্যাচার করেছে, তার ভিত্তিতে চার্জশিট করে তাকে শাস্তি দিতে হবে। শাস্তিটা এই জন্য পাওয়া যায় না বহু জায়গাতে। এই যে অভয়নগর থেকে শুরু করে মালোপাড়া, যশোরে আমরা ভিকটিমদের পাশে ছিলাম এবং বলেছি যে কি আমরা মামলা করব, আপনারা আসুন। ওরা পাশের শেষ জামাতিরা পরের দিনে গিয়ে বলেছে যে শাহরিয়ার কবির কতদিন তোমাদেরকে প্রোটেকশন দিয়ে রাখবে, বংশ নির্বংশ করব, হিন্দু ছাড়া করব গোটা এলাকা। ওরা মামলা তুলে নিয়েছে। রামুর ঘটনা আপনি যেটা বললেন, আপোষ করতে তারা বাধ্য হচ্ছে, যেহেতু ওই যে পারপিট্রিয়েটর যারা স্থানীয়ভাবে তারা জামিন পেয়ে বেরিয়ে আসছে বহাল তবিয়তে। এখন ওই বৌদ্ধদের বা ওই গ্রামের মানুষদের, তারা তো শান্তিতে থাকতে চায়। অনেকেই ভিকটিমরা যাদেরকে আমরা একসময় মামলা করার জন্য সহযোগিতা করেছি, ওরা বলে আমরা এই দেশে থাকতে চাই, মামলা করবো না। যে আমি আফসান ভাইয়ের কাছে আসি। আফসান ভাই, যেটা আপনি ওই গুলশানের ঘটনা বললেন আর ব্রাউনবাড়িয়ার ঘটনা বা রামুর ঘটনা, গুলশানের ঘটনার ব্যাপারে যদি আমি বুঝে থাকি যে গুলশানের ঘটনা সরকার খুব সিরিয়াসলি নিয়েছে, অন্য ঘটনাটা ওইভাবে নেয়নি, কিন্তু বহির্বিশ্বে বা সরকারের যে ইমেজের সংকট হবে, দুটো ঘটনাতে একই রকম সংকট, ইমেজ সংকট হবে, কি বলুন? আমার মনে হয় সরকার বহির্বিশ্বের ইমেজ নিয়ে চিন্তিত না। যদি চিন্তিত থাকতো তাহলে যখন যুদ্ধ অপরাধীদের ট্রাইব্যুনাল হচ্ছিল, তাহলে তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতো আর একটু জাগ্রত হয়ে বিষয়টাকে জনগণকে জানাবার জন্য, বিদেশি জনগণকে, এটা করেনি। আর জামাত ইসলামী যে বাংলাদেশের শত্রু, পিছনে সমস্ত কিছুর আগে, ঠিক আছে, তার মানে তো প্রশাসন যদি এদেরকে এই কয়েকটাকে ঠেকাতে না পারে, তাহলে তো বুঝতে হবে যে জামাত ইসলামের কাছে হেরে গেছে সবাই। 4 বছরের মধ্যে রামর ঘটনার কোনো হল না। আমি তো রামর ঘটনার সঙ্গে একজন গবেষক হিসেবে আমি জড়িত, আমি তো জানি ঘটনার, এত মোটা মোটা বই বের হয়েছে, তো কি হয়েছে? আপনি মনে করেন এই যে যারা ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, এর তো খুবই পুরনো দিনের কথা। এই যে যিনি ওই যে শোলাকিয়ার ইমাম, জামাতের ইমাম, উনি গতকাল আমার সঙ্গে কথা হচ্ছিল, উনি তো বলছিলেন যে এটা তো নতুন না, উনি বলছে এটা ওয়াহাবি না, এরা হচ্ছে আহলে সুন্নাত। তো এগুলো তো আমার জানার দরকার নেই, যারাই করেছে। আপনি কি বলতে চান? আমরা তো কত 40-50 বছর ধরে রাজনীতি দেখছি, ওই মিছিলে পুলিশ থাকে না। পুলিশ যদি গ্যাসের মিটিং এ মিছিল, যেটা একটা একেবারে নিরীহ শিক্ষকদের মিছিল, সেখানে আক্রমণ করতে পারে, এদেরকে আটকাতে পারে না? এগুলো বলে ভাই, এগুলো বলে আপনাদের সামনে বলা যেতে পারে পাবলিক বিশ্বাস করছে না, এটা হচ্ছে বড় সংকট। কিন্তু আমার মনে হয় না যারা সবল তাদের কিছু এসে যাচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমলা, অফকোর্স এটা তো আমলা নির্ভর রাষ্ট্র, এখানে কি পলিটিশিয়ান গিয়ে কিছু করে? রশিদ ভাই যে কথাটা বলছেন যে এখানে তো এদেরকে নিয়ে যাওয়া যায়, বলাই যায় এটা করো, এটা স্থানীয় রাজনীতি আছে। যদি স্থানীয় রাজনীতি আছে, তাহলে যদি সরকারি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ছাড়া
আর যদি কোনো রাজনৈতিক ভাবনা না থাকে তাহলে তো প্রশাসনের উপরেই নির্ভর করতে হবে উনাকে। তাহলে সেই প্রশাসনকে তো সবল হতে হবে। আমাদের কাছে কিছু মনে হচ্ছে না, কারণ যেহেতু আমাদের গায়ে লাগেনি। কিন্তু আপনি ফেসবুকে হিন্দুদের পোস্টগুলো পড়ে দেখেন, যারা বলতে পারে যে আমি আর মনে করি না নিজেকে বাংলাদেশি। আপনি যদি 10 ভাগ মানুষের মধ্যে, এবং ভেবেন না যে শুধু হিন্দু মানুষরা এটাই শঙ্কিত হয়েছে, সবাই শঙ্কিত হয়েছে। আপনি যখন 10 ভাগ মানুষ, আচ্ছা ঠিক আছে যাও, তোমরা 20 ভাগ ছিল এক সময়, তোমরা 10 ভাগও চলে যাও, কারণ তোমাকে আমি নিরাপত্তা দিতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই, আমার সেই যোগ্যতা নেই, আমার দক্ষতা নেই, আমার এই 1000টা কারণ আছে কেন আমি তোমাকে দিতে পারবো না। আমার প্রশাসনের এই ব্যবস্থা আছে, এই ব্যবস্থা আছে, এই অর্ডার নিতে হবে, এই করতে হবে। শেষ পর্যন্ত গিয়ে যে লোকটাদের যাদের বাড়িতে আক্রমণ হয়, যাদের মন্দির ভাঙা হয়, তার কাছে তো এই যুক্তিগুলো দিয়ে লাভ নেই। তার তো অধিকার আছে চাবার যে আমাকে তোমরা রক্ষা করো, তোমার সাংবিধানিক দায়িত্ব। সাংবিধানিক দায়িত্ব যদি হয় তাহলে সরকার ওই জায়গাটা জানতো না। এটা কি কেউ বিশ্বাস করবে যে সরকার জানতো না হচ্ছে? ওই লোকটা ফোন করেনি, ওকে কার জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি র্যাবকে ওই যে ভদ্রলোক ফোন করে বললেন আমি র্যাবকে জানিয়েছি, র্যাব জানতো না? তো র্যাব এখান থেকে বলতে পারতো না? সরকার যদি চাইতো যে এটা আমি থামবো, আমি বলছি প্রশাসনিক সরকার, আমি অন্য কোনো সরকার কথা বলছি না, তাহলে তারা ওখানে গিয়ে প্রশাসন, জি হ্যাঁ গিয়ে তারা করতে পারতো না? আমরা নিজেরা দেখিনি কি জিনিস করতে পারে সরকার, তো তাহলে কেন করলো না? সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং করলো না এই কারণে যে নাসিরনগরের ওই জায়গায় আপনার উপরে চাপ সৃষ্টি করে না, কিন্তু গার্মেন্ট ফ্যাক্টরির মালিকরা আপনার জন্য বড় চাপ। আপনার সরকারের বড় অংশ হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, আপনি তাদেরকে অস্বীকার করতে পারবেন না। হোলি আর্টিজানে যারা ছিল বারবার খেয়াল করবেন, এরা সব গার্মেন্ট ফ্যাক্টরির জিনিসপত্র কিনতে এসেছিল। তো আপনি যদি মনে করেন যে গার্মেন্ট ফ্যাক্টরির অধিকার গরিব হিন্দুর মালিকের অধিকার গরিব হিন্দুর অধিকারের চেয়ে অনেক বেশি, তাহলে তো আপনার এরকম ঘটনাই হবে। আপনি 10টা 20টা 50টা তর্ক যুক্তি কথা তুলতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওই সাধারণ হিন্দুটার কি অবস্থা হবে? ও তো ভাববে যে আমি এখানে নিরাপদ না, কারণ এটা তো হচ্ছে সবচেয়ে একেবারে প্রতিষ্ঠিতভাবে সবচেয়ে সংখ্যালঘু নিরাপত্তা চায় এরকম একটা সরকার। তো এই সরকার আমার মনে আছে 2001 সালে যখন লালমোহনের হয়েছিল, আমি একটা এডিটোরিয়াল লিখেছিলাম, মাহফুজ ভাই আমার বললো যে তুমি এতটা লিখো না, মানে এটা সাংবাদিক হিসেবে তোমার এতটা গালি দেওয়া উচিত না। কথা হলো যে এইভাবেই তো মানুষ ফিল করেছে, মানুষ অনুভব করেছে যে সংখ্যালঘু আমানত। ওই মৌল সাহেব বলছিলেন যে এই দেশে সংখ্যালঘুদের অধিকার মুসলমানরা রক্ষা করতে পারে না, সে হাসরের ময়দানে গিয়ে সে বিচার চাইতে পারবে না। তো তাই যদি হয় কিভাবে এটা হলো? আপনি ভাবেন কাল সেই দিন যদি 10টাকে ফেলে দিত র্যাব আর পুলিশ, বাংলাদেশের মানুষ কিছু বলতো? এখন ফেলছে না, জঙ্গিদেরকে ফেলে বাংলাদেশ মানুষ বলছে যা মৌলিক অধিকার খর্ব হচ্ছে, বাংলাদেশের মানুষ চায় জঙ্গি চলে অন্য আলোচনার বিষয়। জি আমরা একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। নমস্কার, আমি ডাক্তার সুস্মিতা বলছিলাম কুমিল্লা থেকে। জি আমার প্রশ্ন হচ্ছে যে ফেক আইডি খোলা আজকাল অতি সাধারণ একটা ব্যাপার। যে কেউ কারণ আমি আইডি খুলে ধর্মীয় অনুভূতির আঘাত করে পোস্ট দিতে পারে ছবি, কিন্তু তার জন্য অন্য সকল হিন্দুদের উপর এইভাবে যে অমানসিক অত্যাচার করা হলো, এটা কতটা যুক্তিসঙ্গত? আর এইভাবে যে মন্দির ভাঙা হয়, এগুলা কি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না? আমি কিন্তু অনেক পেজেই দেখি যে হিন্দু ধর্মকে হেয় করে অনেকেই লিখেন, কিন্তু এই ব্যাপারে কোনো মহলকে আমি মাথা ঘামাতে দেখি না। এটা কেন? এটা কি শুধুমাত্র আমরা মাইনরিটি বলে? ধন্যবাদ। জেনারেল রশিদ, আপনি কি বলেন? আমি সমর্থন করি যে আমরা খুব কম সময় পাবো, 5-6 মিনিট। অধিকার সেখানে কোনো মাইনরিটি মেজরিটি নাই, এভরিবডি ইজ ইকুয়াল। তো সেটিকে প্রোটেক্ট করতে হবে। আরেকটি হচ্ছে যে উনি বললেন যে কেন ঘটে, পোস্ট দিচ্ছে কেউ কিছু বলছে না। বাংলাদেশে রাজনীতিতে একটি ভোটের রাজনীতিও আছে। তো সবাই মনে করে যে আমি কিছু একটা বললে, স্ট্যান্ড নিলে কি আমাকে আবার নাস্তিক বানিয়ে আমার রাজনৈতিক অবস্থান নড়বড়ে। এটা বলে কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না, জি নিশ্চয়ই যাবে না। সেখানেই হচ্ছে যে আপনার প্রত্যয় বা সংকল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে যে আমরা যে ঘাটতিটা দেখি, তো সেই ঘাটতি থেকেই এই ধরনের অপশক্তি শক্তি সঞ্চয় করে। আরেকটি আছে যেটা উনি বললেন যে এটা পরিকল্পিত, এটা আগে থেকে এটা পরিকল্পনা করা হয়েছে, কে এই পোস্ট দেবে, কে টাকা দেবে, কে মাইক বাজাবে, কারা এটাকে হুইম করবে, এবং এটিও পরিকল্পনার একটি অংশ যে ইউএনও পারমিশন দেবে। কেন দেবে সেটি ইউএনও সাহেব নিজেই জানেন। এটিও তারা পরিকল্পনার অংশের ভেতরেই আমি মনে করি যে পার্ট অফ দ্য কনস্পিরেসি। সেইখানে তো আফসান ভাই বলছেন তাহলে সেই সজাগ বা মানে পরিকল্পনার অংশকে নস্যাৎ করতে হলে তো পাল্টা। আমি তো ওটা বলছি, আফসান ভাইয়ের যুক্তির সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু হচ্ছে যখন আপনি প্র্যাকটিক্যালি আপনি যখন একটা জিনিস
প্রয়োগ করতে যাবেন তখন অনেক শক্তি যখন কাজ করে তখন সবাই তো আপনাকে সহযোগিতা করছে না। এখন যে ফাইট করতে চাচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা স্থানীয় ক্ষেত্রে দেখি এবং রাজনীতির ক্ষেত্রেও দেখি, প্রশাসনের ক্ষেত্রেও দেখি যে এরকম কিছু কিছু লোক তো ঘাপটি মেরে তারা তো প্রমোশনও পায়। ঠিক আছে, এইটি যদি আপনি বন্ধ করতে না পারেন, যত দ্রুত বন্ধ করতে পারবেন জাতি তত দ্রুত নিরাপদ হবে। না, আমরা যেটা বারবার বলছি যে ঠিক আছে, প্রশাসনের যে জামাতের ব্যাপারটা এটা আছে, এটা যদি আপনি জামাত মুক্ত করতে না পারেন আপনি তাদেরকে আউটনাম্বার করুন। আমরা গত 8 বছর ধরে বলছি বাংলাদেশে পুলিশের যে সংখ্যা ভারত এবং পাকিস্তানের তুলনায় অর্ধেকের চেয়ে কম। কেন আমরা পুলিশের সংখ্যাটা দ্বিগুণ করছি না? কেন মুক্তিযুদ্ধের পক্ষের কমিটেড পুলিশ, এবং বিশেষ করে এই কথাগুলো গত 3 বছর ধরে রামুর ঘটনার পর থেকে আমরা বলছি যে পুলিশের মধ্যে মাইনরিটি পার্সেন্টেজ কত, এখনো লেস দেন 5% হচ্ছে পুলিশের মধ্যে মাইনরিটি নিয়োগ। আর্মির মধ্যে তো 1%-এর মতন। এইসব জায়গাতে মাইনরিটির এসের থেকে নিতে হবে মিনিমাম ওই হিন্দু অধ্যুষিত জায়গাগুলোতে। এইগুলি পার্সেন্টেজ বাড়ালে কি অবস্থা না না, বাড়ালে হবে। এটা আমি একেবারে গুজরাটের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি। গত বছর এখানে এমজি আকবর এসেছিলেন, উনি বললেন যে 2002 সালের পর থেকে গুজরাটে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, কারণ তখন সরকার পুলিশের ভেতর সংখ্যালঘুদের বলেছে প্রত্যেকটা থানায় কম করে হলে একজন অফিসার, 2জন পুলিশ থাকতে হবে সংখ্যালঘুদের থেকে কম করে মিনিমাম, এবং বাড়ানো যাবে ইয়ে করে। ফলে কি হয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তারা এক ধরনের নিরাপত্তা বোধ সৃষ্টি করেছে। আমরা বহু জায়গায় দেখেছি, আমরা গত 3 বছর ধরে যে বিভিন্ন উপদ্রুত এলাকায় যাচ্ছি, ভিকটিমরা বলছে হামলা হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে আছে, না উপরের অর্ডার নেই। মানসিকতা, মনোজগতে ওই সাম্প্রদায়িকতা ওভার দ্য ইয়ার্স, আমরা স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় তারাই ক্ষমতায় ছিল, এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। শেষ মিনিটটা জি, আমাদের দেশে সাম্প্রদায়িকতা এবং এই জঙ্গিবাদ বড় সমস্যা, এটা সামাজিক জঙ্গিবাদ। আপনার শত্রু অনেক, আপনি প্রতিরোধ করবেন কিভাবে? আপনার যোগ্যতা দিয়ে, আপনার দক্ষতা দিয়ে, কর্মক্ষমতা দিয়ে। আপনি যদি ওই শক্তিকে কাজ করতে দেখে আপনি বলেন যে না, মূল কথাটা হচ্ছে কেন্দ্রের যে সদিচ্ছার কথা বলা হয় কেন্দ্র থেকে, সেটাকে তো অ্যাকশনে পরিণত করতে হবে, সর্বত্র ছড়িয়ে দিতে হবে। না হলে তো বলি লাভ নেই। না হলে এই যে আমরা যেটা বললাম রামু থেকে নাসিরনগর, এরপরটা আমরা চাই না, এরপরটা আমরা চাই না, এটা বন্ধ করতে হবে। এইটা বলেই আমরা শেষ করি, এবং এরপর আমরা চাই না। আপনাদের 3 জনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।